আসসালামু আলাইকুম সবাইকে। আমি খায়রুল ইসলাম আপু। আজকে থেকে আমরা বায়োলজির একটা সিরিজ স্টার্ট করতে যাচ্ছি। যেখানে আমরা বায়োলজির প্রত্যেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তারই ধারাবাহিকতায় আমি তোমাদের একাদশ অধ্যায় নিয়ে ফার্স্টে আলোচনা করার চেষ্টা করব। এই চ্যাপ্টারটা আমরা এমনভাবে কভার করার চেষ্টা করব, যাতে করে তোমাদের প্রত্যেকটা সিকিউ এবং এমসিকিউ প্রত্যেকটা জিনিসই যাতে তোমাদের কভার হয়ে যায় এবং যাতে তোমাদের কনসেপ্টটা মানে পুরোপুরিভাবে যাতে ক্লিয়ার হয় এবং ভবিষ্যতে যাতে যখন তোমরা এই বায়োলজি নিয়ে স্টাডি করবে, তখন যাতে তোমাদের পড়াটা অনেক সহজ হয়ে যায়। তো ফার্স্টে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীবের প্রজনন। চলো আমরা চ্যাপ্টারটা স্টার্ট করি। তো এই জিনিসটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে আমি এই চ্যাপ্টারটা তোমাদের জন্য মানে ফার্স্ট টু লাস্ট যতটুকু দরকার ততটুকু মানে মার্ক করে রাখছি। তোমরা চাইলে তোমাদের বইয়ের মধ্যেও এই জিনিসটা মার্ক করে রাখতে পারো। মানে অর্থাৎ এই মার্ক করা অংশের বাইরে আর কোনো ধরনের কোয়েশন ইনশাআল্লাহ আসবে না। এবং এতটুকু আমি নিশ্চয়তা দিতে পারি, আমি তোমাদেরকে যেভাবে পড়াবো এবং যেভাবে দিক নির্দেশনা দিব সেভাবে যদি তোমরা মানে পড়াশোনা করো বা এই চ্যাপ্টারটা শেষ করো, মানে বায়োলজিটা পুরোপুরিভাবে শেষ করো, তাহলে তোমাদের মানে কোনো ধরনের কোয়েশনের মধ্যে ঝামেলা আসবে না ইনশাআল্লাহ। তো এবং শতভাগ কিন্তু এই জায়গা থেকেই কমন আসে। মানে আমি যেভাবে পড়াবো সেই জায়গাগুলা থেকেই কিন্তু শতভাগ কমন আসবে। যেহেতু আমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে প্রজনন, তো আমরা প্রজনন জিনিসটা কি সেই জিনিসটা নিয়ে আগে স্টাডি করব বা তার ডেফিনিশনটা জানবো। তো এখানে দেখো, প্রজনন হচ্ছে একটি শারীরবৃত্তীয় কার্যক্রম যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে এবং ভবিষ্যৎ বংশধর রেখে যায়। অর্থাৎ এখানে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফিজিওলজিক্যাল প্রসেস। অর্থাৎ এই জিনিসটার দ্বারা বোঝায়, যেমন যে জিনিসটা উদ্ভিদের বা প্রাণীর ক্ষেত্রে করতে হবে। যেমন আমরা যে শ্বাস-প্রশ্বাস নেই, এই যে শ্বসন, তারপরে হচ্ছে উদ্ভিদ যে খাদ্য তৈরি করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, এই যে জিনিসগুলা এগুলা হচ্ছে মাস্ট করতে হবে। ঠিক তেমনি প্রজনন হচ্ছে ভবিষ্যৎ বংশধর রেখে যাওয়ার জন্য একটা প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে এবং ভবিষ্যৎ বংশধর রেখে যায়। যেমন একটা জীব আরেকটা জীবের আ পারস্পরিক মিলনের ফলে তৈরি হয় আরেকটা জীব। এখানে এই যে নতুন যে জীবটা সৃষ্টি হলো সেটা হচ্ছে ওই জীবগুলার প্রতিরূপ বা রিজেম্বল। আর এই যে নতুন জীবটাই হবে তাদের বংশধর। পরবর্তীতে এই জীব থেকে আরো অসংখ্য জীব আসবে। তাহলে এই ২ টা জিনিস আমরা মানে এই জায়গা থেকে দেখলাম যে এটা হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই শব্দটা কিন্তু মাস্ট মানে সংজ্ঞার মধ্যে উল্লেখ করতে হবে এবং প্রতিরূপ সৃষ্টি করে আর ভবিষ্যৎ বংশধর রেখে যায়। তাহলে প্রজননের ডেফিনিশন যদি না আসে, তাহলে আমরা এই জিনিসটা বলব যে প্রজনন হচ্ছে একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে এবং ভবিষ্যৎ বংশধর রেখে যায়। অথবা বলতে পারো যে প্রক্রিয়ায় জীব তার বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। ফার্স্ট এর যে ডেফিনিশনটা ওইটাই বেটার। কারণ ওই জায়গার মধ্যে সবগুলা কথা মানে উল্লেখ আছে। একটা ডেফিনিশন পূর্ণাঙ্গ হওয়ার জন্য যা দরকার তা সব প্রজননের ১ম ডেফিনিশন মানে ১ম যে লাইনটা আছে ওইটার মধ্যেই উল্লেখ আছে। আচ্ছা। তো এখন আসি যে প্রজননের প্রকারভেদ। প্রজনন আসলে কয় প্রকার? প্রজনন হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে যৌন জনন, আরেকটা হচ্ছে অযৌন জনন। কথা হচ্ছে যৌন জনন জিনিসটা কি এবং অযৌন জনন জিনিসটা কি? যৌন জনন হচ্ছে যেখানে ২ টি বিপরীতধর্মী উদ্ভিদ বা প্রাণী বা জীবের মিলনের ফলে কোনো একটা নতুন প্রজাতির সৃষ্টি হবে, সেটাই হচ্ছে অযৌন জনন। আ সরি, সেটা হচ্ছে যৌন জনন। আর অযৌন জনন হচ্ছে যে কোনো একটা জীবের তার খন্ডাংশ থেকে বা তার দেহ থেকে তার বিভাজন, মুকুলোদ্গম বা অন্য যেকোনো প্রসেসের মাধ্যমে, অর্থাৎ সরাসরি মিলনের মাধ্যমে নয়, এরকমভাবে কোনো একটা জীবের সৃষ্টি হয় হচ্ছে অযৌন জনন। এইটার ডেফিনিশন আমাদের বইয়ের পরবর্তী অংশের মধ্যে দেয়া আছে। তো এই যে যৌন জনন, এটা কিন্তু একটা উন্নত প্রসেস। এটা হচ্ছে একটা উন্নত প্রক্রিয়া। এটা কাদের ক্ষেত্রে ঘটে? এরা এই জিনিসটা ঘটে মূলত উচ্চতর জীবের ক্ষেত্রে। তাইলে উচ্চ শ্রেণীর অধিকাংশ উদ্ভিদ এবং উচ্চ শ্রেণীর সকল প্রাণীর মধ্যে এই যৌনজনন প্রক্রিয়াটা ঘটে থাকে। তাহলে আমরা যারা মানুষ আছি, তারপর পশু-পাখি যারা আছে, তাদের সকলের ক্ষেত্রেই কিন্তু এই যৌনজনন প্রক্রিয়াটা ঘটে থাকে। আর অযৌন জনন কাদের ক্ষেত্রে ঘটে? সেটা হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে। অর্থাৎ এখানে লেখা আছে নিম্ন শ্রেণীর জীবে যৌন প্রজনন ঘটে না। তাহলে যৌন প্রজনন যেহেতু ঘটে না, তাহলে কোনটা ঘটবে? সেটা হচ্ছে অযৌন প্রজনন। তারপর দেখো যে যৌন প্রজননে ২ টি বিপরীতধর্মী জনন কোষ
বিপরীতধর্মী, এই কথাটা খুবই ইম্পোর্টেন্ট। বিপরীতধর্মী জননকোষের পরস্পরের সাথে মিলিত হয়। এক্ষেত্রে একটিকে পুংজননকোষ বা শুক্রাণু বলে এবং অন্যটিকে স্ত্রী জননকোষ বা ডিম্বাণু বা এগ বলা হয়। অর্থাৎ এই যে আ পুংজননকোষ এবং স্ত্রী জননকোষ এগুলা কি? এগুলা হচ্ছে পুংজননকোষ হচ্ছে শুক্রাণু এবং স্ত্রী জননকোষ হচ্ছে ডিম্বাণু। এই ২ টা শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে তৈরি হয় জাইগুট। জাইগুট। এটা হচ্ছে মানবদেহের সৃষ্ট ১ম কোষ। মানব দেহের সৃষ্ট ১ম কোষ। এইটা ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড। এটার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ডিপ্লয়েড বা 2n। আর এই যে শুক্রাণুটা এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n বা হ্যাপ্লয়েড। ডিম্বাণুরও ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n বা হ্যাপ্লয়েড। পরবর্তীতে এই জাইগোটের মাধ্যমে বিভিন্ন ধরনের জাইগোটের মধ্যে বিভিন্ন ধরনের বিভাজন ঘটে। পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ দেহ তৈরি হয়। তো এই যে জাইগোট যেটা আছে অর্থাৎ তৈরি হওয়ার জন্য যে শুক্রাণু বা ডিম্বাণু এইটা একই দেহের মধ্যে তৈরি হতে পারে অথবা ভিন্ন ২ টা দেহে তৈরি হতে পারে। অর্থাৎ এই যে জননকোষ যেগুলো আছে এগুলা একই ফুলে বা একই দেহে সৃষ্টি হতে পারে। উত উন্নত উদ্ভিদে বা উচ্চতর যে উদ্ভিদগুলো আছে এগুলার ক্ষেত্রে একই দেহে এই জননকোষগুলা সৃষ্টি হয়। এজন্য এই উন্নত শ্রেণীর উদ্ভিদগুলাকে বলা হয় সহবাসী উদ্ভিদ। অর্থাৎ যে উদ্ভিদের মধ্যে একই দেহে যে সকল উদ্ভিদে বা যে সকল উদ্ভিদে একই ফুলে অথবা একই দেহের মধ্যে জ জননকোষ ২ টি সৃষ্টি হয় তাদেরকে সহবাসী উদ্ভিদ বলে। আর যে সকল উদ্ভিদের মধ্যে এই জননকোষ ২ টি আ ভিন্ন, ভিন্ন উদ্ভিদে তৈরি হয় তাদেরকে ভিন্নবাসী উদ্ভিদ বলা হয়ে থাকে। আমরা যদি এখন একটা উদাহরণ দেখি যে সহবাসী উদ্ভিদের উদাহরণ কি হতে পারে? সেটা হচ্ছে জবা। যেমন জবার ক্ষেত্রে একই দেহের মধ্যে এই জিনিসটা তৈরি হয়। এই ফিগারটা যদি আমরা খেয়াল করি, এই ফিগারটা দেখো এই জায়গার মধ্যে কি আছে? এই যে আ এই অংশটা হচ্ছে পুংকেশর সম্পূর্ণ অংশটা। এর মধ্যে তৈরি হয় পুংজনন কোষ। আর এই যে ডিম্বাশয় এই যে গর্ভাশয়টা আছে, এই গর্ভাশয়ের ভিতরে এই অংশটার মধ্যে তৈরি হয় ডিম্বাণু। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু যেহেতু একই উদ্ভিদের মধ্যে তৈরি হচ্ছে বা একই ফুলে বা একই দেহের মধ্যে তৈরি হচ্ছে, সে কারণে এই জবা ফুলটাকে বলা হয় আ যে সহবাসী উদ্ভিদ। আচ্ছা, এখন আসো যে এখন আসো জননকোষ সৃষ্টির শর্ত আছে। এই শর্তটা কি খুবই ইম্পোর্টেন্ট। এই জায়গাটা বুঝা খুবই ইম্পোর্টেন্ট। কারণ এইটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের এমসিকিউ তে অনেক ঝামেলা হবে এবং অনেক টপিক আছে যেগুলা বুঝতে আমাদের অনেক কষ্ট হবে। তো ফার্স্ট এ দেখো কি বলছে যে জনন মাতৃকোষ অবশ্যই মিয়োসিস পদ্ধতিতে কি হতে হবে? বিভাজিত হতে হয়। এই বিভাজনের ফলে কি ঘটে? যে ক্রোমোজোমের সংখ্যা জনন মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। কাজেই যখন পুং এবং স্ত্রী জননকোষের মিলন ঘটে, যার ফলে যখন জাইগোট সৃষ্টি হয়, তখন তাতে ক্রোমোজোমের সংখ্যা আবার জনন মাতৃকোষের সমান হয়ে যায়। পরে এই জাইগোটটি মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে নতুন জীবদেহ সৃষ্টি করে। এইটা আমরা চলো এই জায়গার মধ্যে একটু বুঝে নিই। ফার্স্ট এ আমাদের বুঝতে হবে কোষ বিভাজন। কোষ বিভাজন। বা এটাকে আমরা ইংরেজিতে বলি সেল ডিভিশন। এই সেল ডিভিশন হচ্ছে ৩ প্রকারের। একটা হচ্ছে এমাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস বা মাইটোটিক, আর আরেকটা হচ্ছে মিয়োসিস। এই যে এমাইটোসিস এটা ঘটে নিম্ন শ্রেণীর জীবে। আর এই যে মাইটোসিস যেটা আছে এইটা ঘটে দেহকোষের বিভাজনে বা দেহ তৈরি হওয়ার ক্ষেত্রে যে সেল ডিভিশন হয় সেই ক্ষেত্রে। আর এই মিয়োসিসটা ঘটে জনন কোষ সৃষ্টি হওয়ার ক্ষেত্রে বা জনন কোষের মধ্যে এই মিয়োসিস বিভাজনটা ঘটে। তো আমাদের বইয়ে এই নিম্ন শ্রেণীরটা উল্লেখ নাই। তো মাইটোসিস বা মিয়োসিসের ক্ষেত্রে কি হয়? তো ধরো আমরা মাইটোসিস নিয়ে যদি আলোচনা করি, এখানে কি হয় যে একটা কোষ ধরো 2n, এই কোষটা ২ ভাগে মানে বিভক্ত হয়।
তখন বিভক্ত হওয়ার ফলে তৈরি হয় আরো ২ টা 2n। অর্থাৎ এই কোষের ক্রোমোজোম সংখ্যা এবং নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু সেইম থাকে এবং এদের আকার, আকৃতি সবকিছুই কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে সেইম থাকে। এই কারণে এটাকে অনেক সময় সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হয়। সমীকরণিক কোষ বিভাজন বলে। আচ্ছা। তো এখানে ক্ষেত্রে দেখো ভালোভাবে মনে রাখো যে 2n বা কোষগুলা সেইম ২ টা কোষ তৈরি হবে। সেইম সবকিছু সেইম থাকবে। আকার, আকৃতি, আয়তন এবং কোষের ক্রোমোজোম সংখ্যাও কিন্তু সেইম থাকে। আর মিয়োসিসের ক্ষেত্রে কি হয়? ফার্স্টে এই যে জনন মাতৃকোষ যেটা আছে এইটা ২ ভাগে বিভক্ত হয় এবং এখানে 2n থেকে ২ টা n তৈরি হয়। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। তার পরবর্তীতে এই প্রত্যেকটা অর্ধেক বিশিষ্ট মানে যে ক্রোমোজোম বিশিষ্ট যে কোষগুলো আছে, এই কোষগুলো আবার বিভক্ত হয়। তখন আবার কিন্তু N থেকে প্রত্যেকটা থেকে একটা করে N তৈরি হয়। অর্থাৎ এই মিয়োসিসের মতো মানে সেইম আবার ২ টা জিনিস তৈরি হয়। তাহলে এখানে দেখো কি হইছে যে 2n থেকে n সৃষ্টি হইল। এই যে অ হওয়ার কারণে যে ক্রোমোজোমের যে সংখ্যাগুলা হ্রাস পায়, তখন এইটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। আর এখানে দেখো যে n থেকে n সৃষ্টি হয়েছে ২ টা অর্থাৎ সেইম। এই কারণে যেহেতু এইটা আ উপরেরটার মতো তাই এই যে এই অংশটাকে বলা হয় মিয়োসিস সরি সেটাকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। এই হ্রাসমূলক অংশটা অর্থাৎ ফার্স্টে যে বিভাজনটা হয়, এই বিভাজনটাকে আমরা বলি M1 আর পরবর্তী যে অংশটা তৈরি হয় সেটাকে বলা হয় আমরা বলি M2 অর্থাৎ মিয়োসিস 1 এবং মিয়োসিস 2। তাহলে এই জায়গা থেকে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে কোষ বিভাজন কয় প্রকার? সেটা হচ্ছে ৩ প্রকার এমাইটোসিস, মাইটোসিস বা মাইটোটিক এবং মিয়োসিস। এমাইটোসিস ঘটে নিম্ন শ্রেণীর জীবে। মাইটোসিস বা মাইটোটিক যেটা আছে এটা ঘটে দেহকোষের বিভাজনের ক্ষেত্রে আর মিয়োসিস ঘটে জনন মাতৃকোষে। এটা কিন্তু শুধুমাত্র জনন মাতৃকোষের ক্ষেত্রে ঘটে আর কোথাও মানে ঘটে না। মিয়োসিস কোষ বিভাজনে কি হয়? এখানে 2n থেকে আবার 2n তৈরি হয়। অর্থাৎ সেইম কোষ থেকে আরো ২ টা সেইম কোষের সৃষ্টি হয়। কিন্তু মিয়োসিসের ক্ষেত্রে কি হয়? যে ফার্স্টে একটা আ মানে হ্রাস ঘটে তার পরবর্তীতে আবার ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন ঘটে। এখন আসো দেখো এখানে কি বলছে যে জনন মাতৃকোষ অবশ্যই মিয়োসিস পদ্ধতি বিভাজিত হতে হয়। তাহলে আমাদের কি করতে হবে? এই যে জনন মাতৃকোষ তাহলে একটা হচ্ছে পুংজনন মাতৃকোষ, একটা হচ্ছে স্ত্রী জনন মাতৃকোষ। তাহলে ফার্স্টে আমরা লিখব পুংজনন মাতৃকোষ, আরেকটা হচ্ছে স্ত্রী জনন মাতৃকোষ। এই পুংজনন মাতৃকোষটাকে আমরা বলি স্পার্মাটোগোনিয়াম। আর স্ত্রী জনন কোষটাকে আমরা বলি ওগোনিয়াম। এবং এরা অবশ্যই ক কত n বিশিষ্ট? সেটা হচ্ছে 2n বিশিষ্ট। এখানে কি হয়? এই যে জনন মাতৃকোষটা, এই জনন মাতৃকোষটার বিভাজন ঘটে এবং অবশ্যই কোন বিভাজন করতে হবে? সেটা হচ্ছে মিয়োসিস। এই ক্ষেত্রেও মিয়োসিস ঘটে। তাহলে মিয়োসিস ঘটার ফলে কি তৈরি হবে? এই জায়গা থেকে ২ টা n তৈরি হবে। এক্ষেত্রেও মানে স্ত্রী জনন কোষের ক্ষেত্রেও সেইম। তারপরে এই এই জায়গার মধ্যে কি ঘটবে? এই জায়গার মধ্যে আবার ঘটবে মাইটোসিস। মাইটোসিস হলে কি হয়? সেইম কোষ তৈরি হয়। তাহলে এই জায়গার মধ্যে n তৈরি হবে, এই জায়গার মধ্যে n, আবার এই জায়গা থেকে আরো ২ টা n। তাহলে দেখো এটা 2n থেকে n কনভার্ট হচ্ছে কিভাবে? এটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে। পরবর্তীতে এই n থেকে আবার আলাদা ২ টা n তৈরি হচ্ছে কোন বিভাজনের মাধ্যমে? সেটা হচ্ছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে। এই যে কোষগুলো আছে, এই কোষগুলা থেকে তৈরি হবে শুক্রাণু। তো প্রত্যেকটা থেকে আমাদের তৈরি হবে শুক্রাণু। এই শুক্রাণু এই জায়গা থেকে তৈরি হবে ডিম্বাণু। তাহলে যখন একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণুর
মিলন ঘটবে, অর্থাৎ শুক্রাণু হচ্ছে N এবং ডিম্বাণু হচ্ছে N, তখন তাদের মিলনের ফলে তৈরি হবে জাইগোট। এবং এটা হচ্ছে মানবসৃষ্ট প্রথম কোষ। এটা তৈরি হবে 2n। কারণ হচ্ছে এই জায়গায় n আছে এবং এই আরেকটা n আছে, দুইটা n মিলে হবে 2n। যদি এরকম থাকতো যে এইটা 2n, এটা মানে এটা 2n, এটাও 2n, এটা হচ্ছে 4n, তাহলে একটা প্রজাতির মধ্যে বিপুল পরিবর্তন সৃষ্টি হতো। অর্থাৎ এইটা মানব না হয় অন্য কিছু বা যেকোনো দুইটা প্রাণী যদি ধরো প্রজাতির মধ্যে ক্রোমোজোমের সংখ্যা বেশি হয়ে যায়, মানে নতুন সৃষ্ট ক্রোমোজোমের সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে দেখা যাবে যে এই প্রজাতির মধ্যে নতুনত্ব সৃষ্টি হবে। অর্থাৎ এই প্রজাতিটা পূর্ববর্তী কোনো প্রজাতির সাথে তার মিল থাকবে না। এই যাতে সমস্যাটা না হয়, যার কারণে আমাদের এই মিয়োসিস বা মাইটোসিস বিভাজনটা ঘটে। এইজন্য এই যে মানে শুক্রাণু এবং ডিম্বাণু, N বিশিষ্ট শুক্রাণু এবং N ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণু মিলনের ফলে কিন্তু 2N বিশিষ্ট জাইগোট সৃষ্টি হয়, যেটা আবার মাতৃকোষ, অর্থাৎ এই যে পুংমাতৃকোষ হচ্ছে 2N, স্ত্রী জনন কোষের স্ত্রী জনন মাতৃকোষ হচ্ছে 2N। এই যাতে মানে এই দুইটার যে আ ক্রোমোজোমের সংখ্যা যাতে সমান সংখ্যক বিশিষ্ট ক্রোমোজোম তৈরি হয়, এইজন্যই মূলত এই কোষ বিভাজনটা ঘটে। তাহলে দেখো যে আমাদের যে কথাটা বলছিল যে প্রথমে কি করতে হবে? মিয়োসিস পদ্ধতি বিভাজন হতে হবে। ফলে কি হবে? ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের জননকোষের অর্ধেক হবে। অর্থাৎ এই যে ক্রোমোজোম সংখ্যা দেখো, ফার্স্টে কি ছিল? 2n ছিল। তারপর মিয়োসিসের বিভাজনের কারণে অর্ধেক হয়ে গেছে। আচ্ছা। আর তারপরে কি বলছে? যে যখন এদের মিলন করবে তখন জাইগোট সৃষ্টি হবে। এই জাইগোটে ক্রোমোজোম সংখ্যা আবার কি হবে? সমান হয়ে যাবে। অর্থাৎ এই দেখো, এই যে শুক্রাণু এবং ডিম্বাণু এদের মিলনের ফলে হচ্ছে 2n হয়ে গেছে। অর্থাৎ এইটা পূর্ববর্তী যে জনন মাতৃকোষ ছিল তাদের সমান হয়ে গেছে। এই জিনিসটাই মূলত এই জায়গার মধ্যে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তারপরে আসো যে সকল জীব এভাবে বংশধর সৃষ্টি করে প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখে। কি উপায়ে প্রজনন ঘটবে তা জীবের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। নিম্ন শ্রেণীর ক্ষেত্রে কিভাবে ঘটবে? সেটা হচ্ছে অযৌন জননের মাধ্যমে, অযৌন জনন প্রক্রিয়া কোষ বিভাজনের মাধ্যমে। আর উচ্চ শ্রেণীর ক্ষেত্রে কিভাবে ঘটবে? এটা হচ্ছে জটিল প্রক্রিয়া, যৌন জননের মাধ্যমে। আচ্ছা। এখন দেখো, এই যে যৌন জনন, আমরা আগে বলছি যে যৌন জনন অত্যন্ত উন্নত মানের একটি প্রক্রিয়া। তাহলে এই যে যৌন জননটা অযৌন জননের তুলনায় জটিল, শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া। কারণ কি? কারণ এতে মিয়োসিস বিভাজনের ফলে খুব সহজে কোনো প্রজাতির এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে অচিন্তনীয় পরিমাণ জিনগত বৈচিত্র্যের সৃষ্টি হয়। অর্থাৎ এখানে দেখো কি হইছে যে প্রত্যেকটা জীব দেখো তার মধ্যে ডিএনএ আছে। তার ডিএনএ অন্য মানুষের ডিএনএর সাথে কিন্তু সেইম না। তো এই যে ধরো ডিফারেন্ট ডিএনএ প্লাস আরেকটা ডিফারেন্ট ডিএনএ পরবর্তীতে তৈরি হইছে আরেকটা নতুন ডিএনএ। অর্থাৎ এই নতুন যে ডিএনএ তার মধ্যেও কিন্তু অনন্য বৈশিষ্ট্য থাকবে, যা এই বৈশিষ্ট্যের কারণে তাকে পরিবেশের মধ্যে টিকিয়ে রাখতে সাহায্য করবে। এই জিনিসটাই মূলত বোঝানো হইছে। অর্থাৎ বৈচিত্র্যের সৃষ্টি হবে, নতুন ধরনের ভেরিয়েশন আসবে। এই বৈচিত্র্য কোনো প্রজাতিকে প্রতিকূল পরিবেশে টিকিয়ে রাখার জন্য অত্যন্ত সহায়ক। তাহলে কোনো নতুন বৈচিত্র্য সৃষ্টি হওয়ার জন্য কোন প্রক্রিয়া দরকার? সেটা হচ্ছে যৌন জনন। আর অপরদিকে অযৌন জনন প্রক্রিয়া কি হয়? অপত্য জীবগুলা মাতৃকোষের হুবহু অনুরূপ হয়। অর্থাৎ তখন বৈচিত্র্য কম থাকে। অর্থাৎ একটা জীব থেকে আরেকটা জীব তৈরি হইছে অযৌন জনন প্রক্রিয়ায়। এখানে ধরো একটা ডিএনএ এর মধ্যে ধরো পি টাইপের কিছু জিন আছে। আ নতুন সৃষ্ট জীবের মধ্যেও পি টাইপের থাকবে। তাহলে এইটা যদি পরিবেশে খাপ খাওয়াতে না পারে, তাহলে নতুন সৃষ্ট জীবও কিন্তু পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবে না। কিন্তু যৌন জননের ক্ষেত্রে নতুন জীবের মধ্যে যে আ যে তোমার যৌন বৈচিত্র্যের সৃষ্টি হওয়ার কারণে সেটা নতুন পরিবেশের মধ্যে ইজিলি খাপ খাওয়াতে পারবে। এবং যেকোনো ধরনের প্রতিকূল পরিবেশেও কিন্তু তার মধ্যে আ মানে খাপ খাওয়ানোর একটা প্রবণতা থাকবে। এটা কাদের ক্ষেত্রে ঘটে? এটা তুলনামূলক সরলতম জীব। কোনগুলা? যেমন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। এই ২ টা জীব, বইয়ের মধ্যে যেহেতু এই ২ টা বলা আছে আমরা এই ২ টাই জীব শিখব। অর্থাৎ ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ইস্ট এগুলার ক্ষেত্রে কি ঘটে? অযৌন প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে হয়। এবং এই অযৌন প্রজননের মাধ্যমে খুব কম সময়ে কম শক্তি ব্যয়ে অধিক সংখ্যক জীব জন্ম নিতে পারে বলে সেইজন্য পরিবেশে এখনো পর্যন্ত এই অযৌন প্রজননটা টিকে আছে। তাইলে পরীক্ষায় যদি আসে যৌন জনন এবং অযৌন জননের পার্থক্য কি? ফার্স্টে আমরা ডেফিনিশন দিব। তারপর এই যৌন জনন প্রক্রিয়া কিভাবে হয় এবং এই প্রক্রিয়াটার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে বৈচিত্র্য সৃষ্টি হয়, কোনটার ক্ষেত্রে বৈচিত্র্য কম আসে, তারপর হচ্ছে কোন ধরনের প্রাণীতে কোন প্রক্রিয়াটা ঘটে, তারপর আ কোনটাতে অধিক সময় লাগে, কোনটা শ্রমসাধ্য, কোনটা বেশ জটিল প্রক্রিয়া। এই টপিকগুলা মানে এই যে
ইনফরমেশন এগুলা দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা এদের ডিফারেন্স বা পার্থক্য লিখতে পারবো। তাহলে আমি যদি একটা ওভারভিউ দিয়ে দেই যে আমাদের এই জায়গা থেকে কি লাগবে? এই জায়গা থেকে আমাদের লাগবে যে প্রজননের সংজ্ঞা, তারপর লাগবে প্রজনন কয় প্রকার, অযৌন জনন এবং যৌন জননের পার্থক্য, এই অযৌন জনন এবং যৌন জনন কাদের ক্ষেত্রে ঘটে, তারপরে হচ্ছে এই যে জাইগোট কিভাবে সৃষ্টি হয় একটা শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে, এবং সহবাসী উদ্ভিদ কাকে বলে, ভিন্নবাসী উদ্ভিদ কাকে বলে, সহবাসী উদ্ভিদ কারা এবং ভিন্নবাসী উদ্ভিদ কারা। তারপরে হচ্ছে যে প্রজননের শর্তটা কি? প্রজননের শর্তটা আসলে কি? এই শর্তটা আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমি যেভাবে বলছি তোমরা যদি এইভাবে বুঝতে পারো তাহলে তোমরা নিজেভাবেই মানে নিজেই সেইটা লিখতে পারবে। আর তারপরে দেখো আ কাদের ক্ষেত্রে এই অযৌন প্রজননটা ঘটে এইটা লাগবে। এইটা পার্থক্য যদি আসে তাহলে তোমরা কি টপিক দিয়ে লিখবা যে কোনটা জটিল, কোনটা শ্রমসাধ্য, কোনটা সময় সাপেক্ষ। তারপরে তাদের সংজ্ঞা দিবা। তারপরে কোন উদাহরণ দিবা কাদের ক্ষেত্রে ঘটে। তারপর হচ্ছে কোনটাতে বৈচিত্র্যের সৃষ্টি হয়, কোনটাতে বৈচিত্র্যের সৃষ্টি হয় না। তারপর হচ্ছে আ কোনটা কো আ কোনটাতে কম সময় লাগে, কোনটাতে বেশি সময় লাগে। তারপর হচ্ছে কোনটাতে কম শক্তি মানে খরচ হয়, আর কোনটাতে বেশি শক্তি খরচ হয়। এই জিনিসটা তোমরা দিবা। আচ্ছা। এখন আসো যে উদ্ভিদের প্রজনন জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তো উদ্ভিদের প্রজননের জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রজনন অঙ্গ। তো উদ্ভিদের ক্ষেত্রে প্রজনন অঙ্গটা হচ্ছে ফুল বা ফ্লাওয়ার। এখন আসি যে ফুল বা ফ্লাওয়ার জিনিসটা কি? এর ডেফিনিশনটা আমার লাগবে। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা ডেফিনিশন। এটা খুবই কমনলি আসে যে ফুল কাকে বলে? সেটা হচ্ছে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপকে ফুল বলে। এই ডেফিনিশনটা দেখার পর তোমাদের মাথায় যে কোয়েশ্চেনটা আসবে সেটাই হচ্ছে বিটপ আসলে জিনিসটা কি? তো এই জায়গার মধ্যে তোমরা একটু খেয়াল করো যে দেখো একটা উদ্ভিদের ২ টা অংশ আমরা এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছি। কি আছে? যে নিচের দিকে আছে তার মূল বা রুট, আর উপরের দিকে একটা অংশ আছে। এই অংশটাকে মূলত বলা হয় বিটপ বা শুট। তাহলে উদ্ভিদের মাটির নিচের অংশটুকুকে আমরা বলি যে রুট বা মূল, আর এর পরবর্তীতে মাটির উপরে যতটুকু অংশ আছে সবগুলা, তার কাণ্ড, শাখা-প্রশাখা সবগুলাই হচ্ছে তার বিটপ। তাহলে বিটপ তোমরা বুঝতে পারছো। অবশ্যই আমরা এটা জানি যে নিচের অংশগুলা প্রজননে মানে অংশগ্রহণ করে না, বা নিচের অংশগুলার মাধ্যমে জাস্ট শুধুমাত্র কি হয়? খনিজ লবণ এবং পানি শোষিত হয়। আর অন্যান্য অঙ্গগুলার মাধ্যমে প্রজননে মানে উদ্ভিদ অংশগ্রহণ করে। এখন আসো যে এই যে প্রজনন অঙ্গটা এটা কাদের ক্ষেত্রে থাকে? এটা হচ্ছে উন্নতর বা উচ্চতর শ্রেণীর উদ্ভিদের প্রজনন অঙ্গ হচ্ছে ফুল। তাহলে যদি কোয়েশ্চেন আসে যে ফুল কাদের প্রজনন অঙ্গ? সেটা হচ্ছে উচ্চতর উদ্ভিদের বা উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রজনন অঙ্গ। তারপরে দেখো যে একটি ফুল আদর্শ হওয়ার জন্য কয়টা জিনিস আমার দরকার? অবশ্যই ৫ টা জিনিস আমার থাকতে হবে। অর্থাৎ একটি আদর্শ ফুলের কয়টা অংশ থাকবে? ৫ টা অংশ বা ৫ টি স্তবক থাকবে। এর মধ্যে ২ টি স্তবক কি? পুংস্তবক এবং স্ত্রীস্তবক। এগুলা হচ্ছে প্রজননের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? এরা সরাসরি প্রজননে অংশগ্রহণ করে এবং বাকি যে স্তবকগুলা আছে এগুলা প্রজননে সহায়তা করে। এখন আমরা যে স্তবকগুলা দেখি সেগুলা হচ্ছে, দেখো এই জায়গার মধ্যে এই অংশটা হচ্ছে বুটা বা বৃন্ত। এই অংশটা হচ্ছে বুটা বা বৃন্ত, বা আমরা যেটাকে অনেক সময় বলি ডাটা বা ডেটা। তো এটা হচ্ছে বুটা বা বৃন্ত। তার উপরে এইরকম গোলাকার আকৃতির কিছু অংশ আছে। এই অংশটাকে বলা হয় পুষ্পাক্ষ। এই পুষ্পাক্ষটা কোথায় থাকে? এটা হচ্ছে শীর্ষ বৃন্তের উপরে, অর্থাৎ বা বৃন্ত শীর্ষের উপরে থাকে, এবং তারই চারিপাশে কি থাকে? বাকি স্তবকগুলা। এই যে হেলানো অংশটা হচ্ছে বৃত্তি, এবং প্রত্যেকটা বৃত্তি, ধরো এই একটা বৃত্তি, এই আরেকটা বৃত্তি, প্রত্যেকটা বৃত্তিকে আমরা বলি বৃত্তাংশ। তারপরে দেখো এই যে বড় বড় জিহ্বার মতো অংশগুলো আছে, এই অংশগুলাকে বলা হয় দলমণ্ডল। দলমণ্ডল। আচ্ছা। এবং এই যে প্রত্যেকটা, এই যে আমি আঁকছি, এই যে এই অংশগুলা হচ্ছে একেকটা পুংকেশর। এবং এই ঠিক মাঝখানে যে অংশটা আছে এই গোল আকৃতির, এই অংশটা হচ্ছে গর্ভকেশর বা স্ত্রীস্তবক। তাহলে আমরা ফুলের ৫ টা স্তবক সম্পর্কে জানতে পারলাম। এটা কি? ফার্স্টে দেখো পুষ্পাক্ষ, তারপর হচ্ছে বৃতি, তারপর হচ্ছে এইটা হচ্ছে দলমণ্ডল, তারপর এইটা হচ্ছে পুংকেশর, আর একেবারে শেষে হচ্ছে স্ত্রী স্তবক বা স্ত্রীকেশর। এর মধ্যে কোন ২ টা
সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে পুংকেশর এবং এই স্ত্রীকেশর, এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন আসো যে এই ৫টা স্তবক যে সকল উদ্ভিদের মধ্যে উপস্থিত থাকবে তাদেরকে বলবো আমরা সম্পূর্ণ ফুল। অর্থাৎ সবগুলাই আছে, অর্থাৎ সে কমপ্লিট। তার মধ্যে সেই ফুলগুলাকে আমরা বলবো সম্পূর্ণ ফুল। আর যেগুলার ক্ষেত্রে যেকোনো একটি হইলেও মানে অনুপস্থিত আছে, মানে যেকোনো একটা অনুপস্থিত আছে, সেটাকে আমরা বলবো অসম্পূর্ণ ফুল। তাহলে সম্পূর্ণ ফুলের এখন আমরা দেখব উদাহরণ কি কি। সম্পূর্ণ ফুল হচ্ছে জবা এবং ধুতুরা। আর অসম্পূর্ণ ফুল হচ্ছে লাউ এবং কুমড়া। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে কোয়েশ্চেন আসবে, মানে এরকম এই অংশটা এটা। তো তারপরে দেখো আমরা কি দেখছি, এই যে অংশটা এটাকে কি বলে, এই অংশটাকে বলে, নিচের দিকের অংশটাকে বলা হয় বৃতি, সরি নিচের দিকের অংশটাকে বলা হয় বুটা বা বৃন্ত, পুষ্প বৃন্ত। তো যদি এই অংশটা উপস্থিত থাকে তখন আমরা সেই ফুলটাকে বলবো সবৃন্তক, সবৃন্তক ফুল। আর যদি এই অংশটা অনুপস্থিত থাকে তখন সেই ফুলটাকে আমরা বলবো অবৃন্তক ফুল। তাহলে দেখো বৃন্তযুক্ত ফুলকে সবৃন্তক, এর উদাহরণ কি জবা এবং কুমড়া। আর বৃন্তহীন ফুলকে আমরা বলি অবৃন্তক ফুল, এর উদাহরণ কি হাতিসুর। এখন দেখো যখন কোনো ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটোই কি থাকে, উপস্থিত থাকে, তখন আমরা সেটাকে বলি উভয়লিঙ্গ বা বাই সেক্সুয়াল ফুল। এর উদাহরণ কি, সেটা হচ্ছে জবা এবং ধুতরা। একটা জিনিস খেয়াল করো, এই যে সম্পূর্ণ ফুল এবং উভয়লিঙ্গ ফুল দুটোরই কিন্তু উদাহরণ সেম। তাহলে মাল্টিপল কোয়েশনের মধ্যে আসতে পারে যে জবা কোন ধরনের ফুল, সেটা হইতে পারে সম্পূর্ণ ফুল, উভয়লিঙ্গ ফুল এবং সহবাসী উদ্ভিদ, মানে উদ্ভিদের একটা অংশ। আচ্ছা, তারপরে দেখো পুংস্তবক এবং স্ত্রীস্তবকের যে কোনো একটি যদি অনুপস্থিত থাকে তখন আমরা সেটাকে বলবো একলিঙ্গ ফুল। হয় পুংস্তবক উপস্থিত থাকবে অথবা স্ত্রীস্তবক উপস্থিত থাকবে। এর উদাহরণ কি, লাউ, কুমড়া এবং ঝিঙা। তাহলে এটা কিন্তু দেখছি আমি যে পুরাতন একটা বই ছিল, ওই বইয়ের মধ্যে ছিল এটা, এবং এটা বোর্ডে একবার আসছিল। সো এই জিনিসটা তোমরা তোমাদের বইয়ের মধ্যে লিখে রাখবা যে লাউ, কুমড়া এবং ঝিঙা। এবং দুটোই যদি অনুপস্থিত থাকে, স্ত্রীস্তবক নেই পুংস্তবক নেই, তাহলে সেটা হবে ক্লিব ফুল বা নিউটার ফ্লাওয়ার। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে কি কি কোয়েশন আসবে, সেটা হচ্ছে বিটপ কাকে বলে, তারপর হচ্ছে আদর্শ ফুলের স্তবক কয়টি, সেটা হচ্ছে 5টি, এবং কয়টি অত্যাবশ্যকীয় স্তবক, এই দুইটা স্তবককে বলা হয় অত্যাবশ্যকীয় স্তবক। আচ্ছা, অথবা কোয়েশন করতে পারে প্রজননে অংশগ্রহণকারী স্তবক কয়টি, সেটা হচ্ছে 2টি, সাহায্যকারী স্তবক কয়টি, সেটা হচ্ছে 3টি, আর শুধুমাত্র স্তবক যদি বলে তাহলে সেটা হবে 5টি। এবং সম্পূর্ণ ফুল কাকে বলে তার উদাহরণ, অসম্পূর্ণ ফুল কাকে বলে তার উদাহরণ, বৃন্তযুক্ত ফুল কাকে বলে, অবৃন্ত মানে বৃন্তহীন ফুল কাকে বলে বা অবৃন্তক ফুল কাকে বলে, তারপর হচ্ছে উভয়লিঙ্গ ফুল কাকে বলে, তারপর হচ্ছে যে একলিঙ্গ ফুল কাকে বলে, ক্লিবলিঙ্গ বা উভয়লিঙ্গ ফুল কাকে বলে। এবং একটা কোয়েশন আসছে যে লাউ কি ধরনের ফুল, লাউয়ের ফুল কি ধরনের ফুল। এটা হচ্ছে যে একসাথে দেখো, এটা হচ্ছে সম্পূর্ণ ফুলের উদাহরণ, আবার একই সাথে কিসের উদাহরণ, সেটা হচ্ছে একলিঙ্গ ফুলের উদাহরণ। তাহলে এইভাবে আমাদের মানে কোরিলেট করে পড়তে হবে, তাহলে দেখা যাবে যে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসলে কিন্তু আমরা আনসার করতে পারবো। আচ্ছা, তো এই জায়গার মধ্যে আমি লিখে রাখছি যে ফুলের স্তবক বা অংশ যদি আসে তাহলে দিব আমরা 5টি, আর ফুলের অত্যাবশ্যকীয় অংশ বা অঙ্গাণু যদি বলে তাহলে সেটা দিব আমরা 2টি। এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এখন আসো যে ফুলের বিভিন্ন স্তবকের মানে বিভিন্ন অংশ জানবো। এখান থেকে কিভাবে প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে এই জায়গা থেকে প্রশ্ন করবে 5টি স্তবকের নাম, তার নাম মানে হচ্ছে বাংলা নাম, তার ইংরেজি নামে কোয়েশন আসে। ইংরেজি নাম মানে আমাদের জানতে হবে কি কি, তার নাম, ইংরেজি নাম, তারপর প্রতিটি খণ্ডাংশের নাম, প্রতিটি খণ্ডাংশের নাম, তারপর তাদের অবস্থান এবং কাজ। এইগুলা জানলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো ফার্স্টে দেখো যে অংশটা আছে সেটা হচ্ছে পুষ্পাক্ষ বা থেলামাস, পুষ্পাক্ষ বা থেলামাস। এটা আকৃতি কিরকম, সেটা হচ্ছে গোলাকার, এবং এটা কোথায় অবস্থান করে, এটা হচ্ছে ফুলের বৃন্ত শীর্ষে। এই অংশটা হচ্ছে বৃন্ত, নিচের অংশটা হচ্ছে বৃন্ত, এবং এই তার অবস্থানটা এটা হচ্ছে বৃন্ত শীর্ষ, অর্থাৎ বৃন্তের উপরে অবস্থান করে। এর উপর বাকি 4টি স্তবক পরপর সাজানো থাকে। তাহলে কোয়েশন আসবে যে
পুষ্পাক্যের অবস্থান কোথায়? এমসিকিউতে ৪ টা অপশন থাকবে। আর আরেকটা কোয়েশ্চেন আসবে যে নিচের কোনটির উপর ফুলের ৪ টা স্তবক পরপর সাজানো থাকে? সেটা হচ্ছে পুষ্পাক্ষ এবং এর ইংলিশ নাম হচ্ছে থ্যালামাস। তারপরে দেখো বৃতি, তার ইংরেজি হচ্ছে ক্যালিক্স। ফুলের বাইরের স্তবককে বৃতি বলা হয়। এখন একটা জিনিস তোমাদেরকে আগে বলে রাখি, সেটা হচ্ছে যে এই অংশটা দেখো, যদি আমরা স্তবকের হিসাব করি তাহলে ফার্স্টে যে সর্বপ্রথম যে স্তবকটা সেটা হচ্ছে পুষ্পাক্ষ বা থ্যালামাস। এর কোনো অংশের নাম বইয়ের মধ্যে দেয়া নাই। কিন্তু যদি আমরা বাইরের দিক থেকে স্তবক হিসাব করি তাহলে প্রথম স্তবক হচ্ছে বৃতি, দ্বিতীয় স্তবক হচ্ছে পাপড়ি, তলমণ্ডল, আর তৃতীয় স্তবক হচ্ছে পুংস্তবক, চতুর্থ স্তবক হচ্ছে স্থিরস্তবক। এগুলার ইংরেজি কিন্তু মাস্ট জানতে হবে। বৃতি হচ্ছে ক্যালিক্স, দলমণ্ডল হচ্ছে করলা, তারপর হচ্ছে পুষ্পাক্ষ হচ্ছে এন্ড্রোসিয়াম, অ্যান্ড স্থিরস্তবক হচ্ছে গাইনেসিয়াম বা পিস্টিল। তো কোয়েশ্চেন হচ্ছে যে এটা তো প্রথম, যেহেতু সর্বপ্রথম, তাহলে এটা প্রথম স্তবক হওয়ার কথা। আমাদের বইয়ের মধ্যে, আমাদের এই যে বইটা লেখা হয়েছে, এটা অনেক বইয়ের রেফারেন্স নিয়ে কিন্তু পরবর্তীতে লেখা হয়েছে। তো হায়ার লেভেলের যে বইগুলো আছে ওই বইগুলোর মধ্যে দেখা গেছে এই পুষ্পাক্ষকে মানে স্তবক হিসাবে কাউন্ট করে নাই। সো এই ঝামেলা এড়ানোর জন্য বইয়ের মধ্যে কি করছে যে এক জায়গায় লিখে দিছে যে ফুলের 5টি স্তবক আছে, আবার আরেক জায়গায় এটাকে স্তবক হিসাবে কাউন্ট করে নাই, অর্থাৎ দুটোই আছে। তাহলে কোয়েশ্চেন যদি আসে যে ফুলের স্তবক কয়টি, তাহলে আমরা দিব 5টি। আর প্রথম স্তবক কোনটি সেটা দিব এই যে সিকোয়েন্স অনুযায়ী, মানে এই নিচের দিকে আমরা যাব। প্রথম স্তবক হচ্ছে বৃতি, তারপরে দ্বিতীয় স্তবক হচ্ছে পাপড়ি, আর সর্বপ্রথম স্তবক যদি বলা হয় তখন আমরা বলবো পুষ্পাক্ষ। এইভাবে আমাদের কিন্তু আনসারটা করতে হবে এবং এর বিভিন্ন অংশের নাম আমাদের জেনে নেওয়া দরকার। এই যে বৃতির প্রত্যেকটা অংশকে আমরা বলবো বৃত্তাংশ বা সেপাল। তারপর দলমণ্ডল, এর ইংরেজি হচ্ছে করলা, তার প্রত্যেকটা অংশকে বলবো দল বা পাপড়ি বা পেটাল, দল বা পাপড়ি বা পেটাল। তারপর হচ্ছে পুংস্তবক বা এন্ড্রোসিয়ামের প্রত্যেকটা অংশ হচ্ছে পুংকেশর, প্রত্যেকটা অংশ হচ্ছে পুংকেশর, মানে হচ্ছে অসংখ্য পুংকেশর বা একটা বা অসংখ্য পুংকেশর মিলে তৈরি হয় একটা পুংস্তবক। আর স্ত্রীস্তবকের অংশ হচ্ছে গর্ভ, কেশর বা কার্পাল। আচ্ছা, তো এরপরে আমরা যাই, দেখি কি আছে এই জায়গার মধ্যে। যে দেখো, ফুলের বাইরের স্তবককে বৃতি বলে। বৃতি যদি খণ্ডিত না হয় তখন সেটাকে আমরা বলবো যুক্ত বৃতি, আর এটা যদি সম্পূর্ণ খণ্ডিত হয় তখন সেটাকে বলবো বিযুক্ত বৃতি। অর্থাৎ ধরো এই যে বৃতি, এই বাইরের দিকে বৃতি যদি থাকে এবং এইটা যদি প্রত্যেকটা একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে, অর্থাৎ যুক্ত থাকে, তখন সেটাকে আমরা বলবো যুক্ত বৃতি, যুক্ত বৃতি। আর যদি এইটা কানেক্টেড না থাকে, অর্থাৎ এইরকম একটা ডিসকানেক্টেড থাকে, মানে হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্টেড না, তখন সেটাকে আমরা বলবো বিযুক্ত, অর্থাৎ যুক্ত নয়। অর্থাৎ তাহলে কোয়েশ্চেন হবে যুক্ত বৃতি কাকে বলে এবং বিযুক্ত বৃতি কাকে বলে। এই বৃতির প্রতিটি খণ্ডকে বলা হয় বৃত্তাংশ। এবং আরেকটা জিনিস মনে রাখো যে এই বৃত্তির ছাড়াও আরো কিছু কিছু ছোট ছোট বৃত্তির মতো অংশ দেখা যায়, এগুলাকে বলা হয় উপবৃত্তি, উপবৃত্তি বা এপিক্যালিক্স, ক্যালিক্স। আচ্ছা, তো বৃত্তি দুই ধরনের আছে, একটা হচ্ছে সবুজ বৃত্তি আর একটা হচ্ছে রং বেরঙের বৃত্তি। তো যেগুলা সবুজ সেগুলা কি করে খাদ্য প্রস্তুতে অংশগ্রহণ নেয়, কারণ তার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। আর যেগুলা রং বেরঙের সেগুলা কি করে যে পরাগায়নে সহায়তা করে, অর্থাৎ পরাগাণু অর্থাৎ কি করে পরাগায়নের মাধ্যম হিসাবে কাজ করে এমন পোকামাকড়, পশু পাখি এদেরকে আকর্ষণ করে। অর্থাৎ যে কোনো পশু পাখি কি হয় যে কালারফুল যে কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়, তো এদেরকে আকৃষ্ট করে পরাগায়নের ঘটানোর জন্যই মূলত এই বৃত্তিগুলা কাজ করে। এবং এই বৃত্তির যদি ওভারঅল কাজটা বলি তাহলে যেহেতু এটা বাইরের দিকে থাকে, তাহলে এটা কি করে রোদ, বৃষ্টি এবং পোকামাকড়ের আক্রমণ থেকে এই ফুলটাকে রক্ষা করে। এই অংশটা হচ্ছে বৃত্তি, এবং এর নিচের দিকে কিছু ছোট ছোট আরো বৃত্তির মতো থাকে, সেটাকে আমরা বলি উপবৃত্তি বা এপিক্যালিক্স। আচ্ছা, তারপর হচ্ছে দলমণ্ডল বা করলা, এটা বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। প্রতিটি খণ্ডকে দল বা
পাপড়ি বলে। একইভাবে এই যে বৃতির মতো যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা বলবো যুক্ত দল, আর যদি আলাদা থাকে তখন সেটাকে আমরা বলবো বিযুক্ত দল। পাপড়ি কিরকম হয়? সাধারণত রঙিন অর্থাৎ কালারফুল হয়ে থাকে। পাপড়ি বলতে এই যে আমরা আহ, ফুলের যে অংশটা আছে যেটা অনেক মোটা থাকে অর্থাৎ জিহ্বার মতো, এইটা। এরা ফুলের অত্যাবশ্যকীয় অংশগুলোকে রোদ, বৃষ্টি থেকে রক্ষা করে, অর্থাৎ বাইরের আঘাত থেকে রক্ষা করে। উজ্জ্বল ঝলমলে যেগুলা ওইগুলা আগের মতো কি করবে, যে পোকামাকড়, পশু পাখিকে আকর্ষণ করবে এবং পরাগায়নে সহায়তা করবে। এবং এই যে পাপড়িগুলা যদি অনেক বড় হয় তখন কি হবে, পোকামাকড় বসে মধু খেতে পারবে, অর্থাৎ ইজিলি পরাগায়নে সহায়তা করবে। তাহলে সবচেয়ে বেশি কিন্তু পরাগায়নে সহায়তা করে এই পাপড়িটাই। আচ্ছা, তারপরে দেখো পুংস্তবক বা এন্ড্রোসিয়া। এটা হচ্ছে তৃতীয় স্তবক এবং অত্যাবশ্যকীয় অংশ। কারণ কি? কারণ হচ্ছে এটা প্রজননে সহায়তা করে। এখন এই যে স্তবকের প্রতিটি অংশকে কি বলে? পুংকেশর বা স্টেমেন। এক বা একাধিক পুংকেশর মিলে এইটা তৈরি হতে পারে। একটা মিলে তো একটা দিয়েও তৈরি হতে পারে অথবা একাধিকটা মিলেও তৈরি হতে পারে। এখন আসি আমরা এই যে পুংকেশর সম্পর্কে একটু ধারণা নেই, যে পুংকেশর আসলে জিনিসটা কিরকম। দেখো, এইটা হচ্ছে একটা পুংকেশর। পুংকেশরের মধ্যে এই যে দণ্ডের মতো যে অংশটা, এটাকে বলা হয় পুংদণ্ড বা ফিলামেন্ট। পুংদণ্ড বা ফিলামেন্ট। আর বাইরের দিকে এই যে থলির মতো যে অংশটা আছে, এই অংশটাকে আমরা বলি পরাগধানী বা পরাগথলি বা এন্থা। এবং এই পুংদণ্ড এবং পরাগধানী এদের সংযোগস্থল বা এদের সংযোগ যে অংশটা হয় সেই অংশটাকে বলা হয় যোজনী। এই দুইটা পরাগধানী এবং পরাগদণ্ড মিলে তৈরি হয় পুংকেশর। একটা দিয়েও পুংস্তবক তৈরি হতে পারে অথবা অসংখ্য পুংকেশর মিলে একটা পুংস্তবক তৈরি হতে পারে। আচ্ছা, এখন দেখো এই পুংকেশর ক্ষেত্রে পুংদণ্ডগুলা যুক্ত অবস্থায় থাকতে পারে, আবার পরাগধানীগুলা অর্থাৎ এই পুংকেশরগুলা যুক্ত পুংকেশর মধ্যে এই পুংদণ্ডগুলো যুক্ত অবস্থায় থাকতে পারে, আবার এই পরাগধানীটাও কিন্তু যুক্ত অবস্থায় থাকতে পারে। যদি দণ্ড যেটা আছে এইটা পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি গুচ্ছ তৈরি করে তখন সেটাকে আমরা বলি একগুচ্ছ ফুল। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে জবা। আবার দুইটা গুচ্ছ মিলে যদি একটা গুচ্ছ তৈরি করে তখন সেটাকে বলবো আমরা দ্বিগুচ্ছ ফুল। সেটা হচ্ছে অর্থাৎ এই দেখো নিচের দিকে পুংদণ্ডগুলা যেগুলো আছে এগুলা কিন্তু একই সাথে গুচ্ছ ফর্ম করছে। তার উদাহরণ হচ্ছে মটরশুঁটি এবং শিম। শিমটা পুরাতন বইয়ের মধ্যে দেয়া আছে, আমাদের বইয়ের মধ্যে শুধু মটরশুঁটি দেওয়া আছে, তোমরা এটাই মনে রাখো। আর বহু বহু গুচ্ছ কিভাবে ফরমেশন হয় ঠিক একইভাবে, অর্থাৎ অনেকগুলা একগুচ্ছ মিলে একটা বহুগুচ্ছ তৈরি করে। তাহলে এই যে বহুগুচ্ছ এর উদাহরণ হচ্ছে শিমুল। আচ্ছা, তো এটা আমরা কিভাবে মনে রাখবো একগুচ্ছ, দ্বিগুচ্ছ, বহুগুচ্ছ? এটা আমরা মনে রাখতে পারি জমশেদ দিয়ে। জমশেদ, এটার নাম জমশেদ। তাহলে জ মানে হচ্ছে জবা, ম মানে হচ্ছে মটর, স মানে হচ্ছে শিমুল। এটার সিকোয়েন্স কিভাবে? একগুচ্ছ, দ্বিগুচ্ছ, বহুগুচ্ছ, একগুচ্ছ, দ্বিগুচ্ছ এবং বহুগুচ্ছ, এভাবে কিন্তু আমরা মাথায় রাখবো। আচ্ছা, এখন আসো যে এই যে পরাগধানী কি আছে? যুক্ত অবস্থায় থাকতে পারে। এই পরাগধানীগুলা কিন্তু একই সাথে একটার সাথে আরেকটা কানেক্টেড আছে। এই যে পরাগধানীগুলা কানেক্টেড তখন সেটাকে আমরা বলি যুক্তধানী অর্থাৎ পরাগধানী যুক্ত অবস্থা থাকে তখন সেটাকে আমরা বলি যুক্তধানী। এর কোনো উদাহরণ বইয়ের মধ্যে দেওয়া নাই। আর দোললগ্ন বলতে বোঝানো হচ্ছে এই যে পরাগধানী যেগুলো আছে এইগুলা এই পাপড়ি বা দলমণ্ডলের সাথে যুক্ত অবস্থা থাকে, অর্থাৎ অ্যাটাচড থাকে। এই যুক্ত অবস্থা থাকার কারণে সেটাকে আমরা বলি দল লগ্ন, মানে দলের সাথে এই পরাগধানীটা যুক্ত অবস্থা থাকে। এর উদাহরণ মানে কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে ধুতুরার মধ্যে। তাহলে এই জায়গা থেকে দেখো আমরা অনেক ইনফরমেশন মানে জানতে পারছি যে পুংস্তবক কি দিয়ে তৈরি, তারপর প্রত্যেকটা পুংকেশরের অংশ কয়টি। তাহলে দেখো যে পুংকেশরে দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষে থলির মতো অংশকে পরাগধানী বলা হয়। পরাগধানী এবং পুংদণ্ড সংযোগকারী অংশকে বলা হয় যোজনী। পরাগধানীর মধ্যে কি তৈরি হয়? পরাগ বা পরাগরেণু।
এর মধ্যে কি পরাগধানীর ভিতরে কি থাকে সেটা হচ্ছে পরাগ রেণু বা পরাগ। আর এই পরাগ রেণু অঙ্কুরিত হয় মানে হচ্ছে আস্তে আস্তে বড় হয় হয়ে তৈরি করে পরাগ নালী বা পোলেন টিউব। এই পরাগ নালিকায় কোথায় এই পরাগ নালিকায় তৈরি হয় পুংজনন কোষ বা মেইল গেমেট, অর্থাৎ এই যে শুক্রাণু এগুলা তৈরি হয় মানে পরবর্তী শুক্রাণু তৈরি হবে। তো এইগুলা কোথায় ঘটে? এগুলা ঘটে পরাগ নালিকায়। এবং পুংজনন কোষ সরাসরি একটা কোয়েশন আসে নিচের কোনটি সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে, সেটা কোয়েশনে বলে দে যে পুংদণ্ড না পরাগরেণু না মানে অন্য আরো অসংখ্য অপশন থাকে। তো তার মধ্যে আমাদের স্পেসিফিক আনসারটা হচ্ছে পুং জনন কোষ এটা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। এখন দেখি প্রতিটি পুংকেশরের ক্ষেত্রে কয়টা অংশ থাকে? দুইটা অংশ, এটা পুংদণ্ড বা পরাগদণ্ড বা ফিলামেন্ট। এর বানানটা ভুল দেওয়া আছে, এটা হবে ফিলামেন্ট। আর হচ্ছে পরাগধানী বা পরাগতলী সেটা হচ্ছে এন্থার। এখন দেখো পুংদণ্ডগুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকতে পারে, পরাগধানীগুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকতে পারে। যদি পরাগদণ্ড এক গুচ্ছে থাকে তখন সেটাকে বলি আমরা একগুচ্ছ ফুল বা মনোডেলফাস। আর যদি দুই গুচ্ছে থাকে সেটাকে আমরা বলি দ্বিগুচ্ছ ফুল বা ডাইডেলফাস। আর হচ্ছে বহুগুচ্ছে থাকলে সেটাকে আমরা বলি বহুগুচ্ছ ফুল বা পলিডেলফাস। এর উদাহরণ কি কি? একগুচ্ছ হচ্ছে জবা, দ্বিগুচ্ছ হচ্ছে মটর, তারপরে হচ্ছে বহুগুচ্ছ হচ্ছে শিমুলি। সেটা আমরা কিভাবে মনে রাখবো? সেটা হচ্ছে জমশেদ দিয়ে মনে রাখবো। আর পরাগধানী একগুচ্ছ থাকলে তখন সেটাকে আমরা বলি যুক্তদানী বা সিনজেনেসিয়াম। আর যদি মুক্ত অবস্থায় পুংকেশর পুংদণ্ডের সাথে যুক্ত অবস্থা থাকে, অর্থাৎ আগে যে চিত্রটা দেখে আসছিস তখন সেটাকে আমরা বলি দললগ্ন বা এপিপেটেলাস। এই নাম দিয়ে কিন্তু কোয়েশ্চেন আছে, এপিপেটেলাস কোনটার মধ্যে থাকে। তো এটা আনসার হচ্ছে দুতুরা। এখন দেখো এই যে ফিগারটা, এই ফিগারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিগত বছরের প্রশ্ন এই যে ক নাম্বার এবং নাম্বার যেটা আছে এই দুইটা থেকে খুবই মানে এমসিকিউতে কোয়েশ্চেন আছিল যে এই চিহ্নিত চিত্রের মধ্যে কোন ধরনের পুংস্তবক দেখা যায় বা পুংকেশর দেখা যায়। ও এটা কিন্তু কোয়েশ্চেন আছে, সো তোমার বুঝতেই পারছো এটা এমসিকিউর জন্য কতটুকু ইম্পর্টেন্ট। সিকিউতে অবশ্যই ইম্পর্টেন্ট, এই ফিগার দিয়ে বলবে যে এদের পুংস্তবক বা স্ত্রীস্তবক বা অংশগুলা দিয়ে বলবে এগুলার সম্মিলিত রূপে একটি ফুলের চিত্র অঙ্কন করুন, তখন কিন্তু তোমাদের এটা লাগবে। তাহলে এই ফিগারটা কিন্তু তোমরা ভালোভাবে দেখবা এবং প্রত্যেকটা ফিগারের উপর আমি কিন্তু নামগুলা লিখে দিছি যাতে তোমাদের কোনো ভুল না হয় কোনটা কিসের উদাহরণ। তারপরে দেখো স্ত্রীস্তবক বা গাইনেসিয়াম। স্ত্রীস্তবকের আর একটা নাম কি? গর্ভকেশর। এর অবস্থান কোথায়? ফুলটির কেন্দ্রে। এটাও কিন্তু অত্যাবশ্যকীয় উপাদান। এক বা একাধিক গর্ভপত্র আমরা দেখছিলাম কি যে পুং স্তবক এর ক্ষেত্রে কি মানে প্রত্যেকটা অংশ কি ছিল? পুং কেশর। আর স্ত্রী স্তবকের ক্ষেত্রে কি লাগবে? সেটা হচ্ছে গর্ভপত্র বা কার্পেল। আচ্ছা, তো এই গর্ভপত্রের কয়টা অংশ থাকবে? তিনটা অংশ থাকবে। এটা আমরা এই জায়গার মধ্যে দেখি যে দেখো এই যে এই গর্ভপত্রের কয়টি অংশ? তিনটি অংশ। ফার্স্টে উপরের একটা অংশ থাকবে গুচ্ছের মতো, তারপর একটা দণ্ডের মতো অংশ থাকবে, আর শেষে থাকবে আর একটা গোলাকার একটা অংশ। এই যে গুচ্ছের মতো অংশ এটাকে আমরা বলি স্টিগমা বা গর্ভমুন্ডু বা গর্ভমণ্ড। তারপর হচ্ছে এই যে নলাকার যে অংশটা সেটাকে আমরা বলি স্টাইল বা গর্ভদণ্ড। আর শেষে একেবারে গোলাকার যে অংশটা আছে সেটাকে আমরা বলি গর্ভাশয় বা ওভারি। এই সম্পূর্ণ অংশটাকে একত্রে আমরা বলি গর্ভপত্র। অসংখ্য গর্ভপত্র মিলে কিন্তু তৈরি হয় একটা স্থিতিস্তবক বা একটা দিয়ে তৈরি হতে পারে। এই ফিগারটা বইয়ের ফিগারের মধ্যে যদি আমরা দেখি যে দেখো এই যে অংশটা, এটা আমি একটু মুছে ফেলি। এই যে অংশটা এইটা হচ্ছে গর্ভমুণ্ড, এই অংশটা হচ্ছে গর্ভদণ্ড, আর লাস্টে হচ্ছে এটা হচ্ছে গর্ভাশয়। এর ভিতরে কিন্তু তৈরি হয় ডিম্বাণু। আচ্ছা, তো গর্ভাশয়ের কয়টি অংশ? তিনটি অংশ। কি কি? গর্ভাশয় বা ওভারি, গর্ভদণ্ড বা স্টাইল, গর্ভমুণ্ড বা স্টিগমা। এদের ইংরেজি নামটা কিন্তু খুবই জানতে হবে। আচ্ছা, এখন এই গর্ভাশয় কি হয় যে পরস্পরের সাথে যুক্ত হতে পারে, তখন সেটাকে আমরা বলবো যুক্ত গর্ভপত্রী বা সিনকার্পাস সিনকার্পাস। আর যদি আলাদা আলাদা অবস্থায় থাকে তখন সেটাকে এই মানে যদি কোন অংশটা সেটা হচ্ছে যে এই যে গর্ভপত্রটা যদি একত্রে গুচ্ছাকারে থাকে তখন আমরা সেটাকে বলবো
যুক্ত গর্ভপত্রী ফুল। আর যদি আলাদা অবস্থায় থাকে তখন সেটাকে আমরা বলবো বিযুক্ত গর্ভপত্রী ফুল বা পলিকার্পাস। আচ্ছা, এখন দেখো গর্ভাশয়ের বিভিন্ন ভিতরে এক বা একাধিক ডিম্বক বিশেষ নিয়মে সজ্জিত থাকে। ডিম্বকের মধ্যে স্ত্রী প্রজনন কোষ বা ডিম্বাণু তৈরি হয়। তাহলে কোয়েশ্চন করবে যে কোথায় তোমার তৈরি হবে এই যে ডিম্বাণুটা, সেটা হচ্ছে ডিম্বকের ভিতরে। ডিম্বক ডিম্বকের ভিতরে তৈরি হবে কোনটা? ডিম্বাণু। ডিম্বকের ভিতরে তৈরি হবে ডিম্বাণু। আর ডিম্বাণুই পুংস্তবকের মতো সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। তাহলে সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে পুংস্তবকের ক্ষেত্রে পুংজনন কোষ, আর স্ত্রী স্তবকের ক্ষেত্রে স্ত্রী জনন কোষ। এই জিনিসটা আমি তোমাদেরকে বলি নাই যে এই চিত্রটা তোমাদেরকে মাস্ট আঁকা শিখতে হবে। এটা হচ্ছে মাস্ট। যদি কোনো কোয়েশ্চেন এই জায়গা থেকে আসে তাহলে এই ফুলের ফিগারটা মানে আসবে। তোমাদের এই ফিগারটা আঁকা শিখতে হবে, কারণ ফুলের 5টা স্তবকের নাম বলবে যে এই স্তবকগুলা মিলিত করে তোমরা একটা ফুলের চিহ্নিত অংশ মানে অঙ্কন করো, তখন এই ফিগারটা তোমাদের কিন্তু দিতে হবে। সো এই ফিগারটা 100% তোমাদের শিখতে হবে। তারপরে আসি যে এই অংশটা দেখো, পুষ্পমঞ্জরি। এটা আমাদের আজকের লেকচারের শেষ টপিক, সেটা হচ্ছে পুষ্পমঞ্জরি বা ইনফ্লোরোসেন্স। ইনফ্লোরোসেন্স আসলে জিনিসটা কি? সেটা হচ্ছে একটা গাছের মধ্যে ফুলগুলো একটা বিশেষ নিয়মে সজ্জিত থাকে। একটা গাছের মধ্যে ফুলগুলা কি থাকে? একটি বিশেষ নিয়মে সজ্জিত থাকে বিভিন্ন শাখায়। এই ফুল সহ এই শাখাটাকে বলা হয় পুষ্পমঞ্জরি। অর্থাৎ এই যে অংশটা দেখো, এই যে আমি মার্ক করতেছি এই অংশটা হচ্ছে একটা পুষ্প মানে শাখা। এই শাখাটাকে বলা হয় মঞ্জরি দণ্ড। এবং এই শাখার চারিপাশে কি হয়? আরো ফুল তৈরি হয়। তাহলে ফুল সহ এই শাখাটাকে বলা হয় মঞ্জরি মানে পুষ্পমঞ্জরি। আর শুধুমাত্র শাখাটাকে বলা হয় মঞ্জরি দণ্ড। এখন এই মঞ্জরি মানে পুষ্পমঞ্জরিটা দুই ধরনের। একটা হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জরি আর একটা হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জরি। নিয়তের ক্ষেত্রে কি হয় যে এই যে ফুল উৎপাদনের ফলে বৃদ্ধিটা কি হয়? থেমে যায়। অর্থাৎ দেখো, আমি যদি একটা জিনিস তোমাদেরকে বুঝাই যে ফার্স্টে দেখো একটা মানে আমি শাখা আঁকলাম। তারপরে এই যেহেতু শাখা দিছি, এই চারিপাশে কি আছে? অবশ্যই ফুল আছে। তো কিছুক্ষণ পর দেখা যাবে এই ফুলগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে এবং এই শাখাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তখন এই জায়গার মধ্যে নতুন নতুন ফুলের সৃষ্টি হবে। আচ্ছা, তো তখন কি এই ফুলের বৃদ্ধিগুলা নিচের যে ফুলগুলো আছে এই ফুলের বৃদ্ধিগুলা কি থেমে যাবে? অবশ্যই না। তখন এই ফুলগুলা আরো বড় হতে থাকবে এরকম। এবং এগুলা কিন্তু একেবারে কনিষ্ঠ ফুল বা পুষ্প। তো এই যে ফিগারটার মধ্যে দেখো যে ক নম্বরটা হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জরি, যে নিচের দিকের ফুলগুলো আস্তে আস্তে কি হয়েছে যে ফুলগুলা বড় হওয়া শুরু করছে আর উপরের দিকে নতুন নতুন পুষ্প আসা শুরু করছে। তো এই যে অনিয়ত কথাটার অর্থ কি বা অসীম কথাটার অর্থ কি যে এটা অসীমভাবে বৃদ্ধি পাবে? না, আসলে এটা না। এটা হচ্ছে যে একটু সময় পর পর আর একটা নতুন অংশ এইভাবে সৃষ্টি হবে, তারপর আরো নতুন অংশ সৃষ্টি হবে এবং একটা নির্দিষ্ট সময় পর এটা থেমে যাবে। অর্থাৎ এই যে অনেক লম্বা হলো, এই জিনিসটাকে মূলত অসীম মানে হিসাবে ডিফাইন বা সংজ্ঞায়িত করা হয়েছে। আর নিয়ত পুষ্পমঞ্জরি যেটা, এইটা যে মানে একটা নির্দিষ্ট লেন্থে যাওয়ার পরে থেমে যাবে এবং তার মধ্যেই ফুলগুলা মানে ধরবে, এর পরবর্তীতে আর কোনো অংশ আসবে না। তাহলে বা অন্য কোনো অংশ তৈরি হবে, মানে এইটার মধ্যে আর কোনো ধরনের মানে অংশ আর বর্ধিত হবে না। নতুন একটা অংশ তৈরি হবে অন্য অংশে, কিন্তু এই নতুন কোনো মানে মঞ্জরি দণ্ড তৈরি হবে না, সামনের দিকে বর্ধিত হবে না। এটা একবারই বৃদ্ধি পাবে। কিন্তু এই যে অনিয়ত যেটা, এটা কিছুদিন পর বা কিছু সময় পর পর আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করে। এটাই হচ্ছে মূলত অনিয়ত পুষ্পমঞ্জরি এবং নিয়ত পুষ্পমঞ্জরির উদাহরণ। এটা অনিয়ত হচ্ছে রেসিমস আর নিয়ত হচ্ছে সাইমস। এটা ট্রিক্স হিসাবে মনে রাখতে পারো। অসীম বৃদ্ধি হয় কিসের ক্ষেত্রে? অনিয়তের ক্ষেত্রে। আর বৃদ্ধি থেমে গেলে সেটা হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জরি বা সাইমস। আর এই যে পরাগায়নের জন্য পুষ্পমঞ্জরির গুরুত্ব কিন্তু অনেক বেশি, কারণ পুষ্পমঞ্জরি যদি না থাকে তাহলে ফুলও আসবে না, অর্থাৎ তখন আর পরাগায়ন হবে না। আর লাস্টে একটা কথা আছে, প্রজননের প্রধান দুটি ধাপ হচ্ছে পরাগায়ন এবং নিষেক। প্রজননের প্রধান দুটি ধাপ হচ্ছে পরাগায়ন এবং নিষেক। অর্থাৎ প্রজনন হইতে হইলে ফার্স্টে
সরি প্রজনন হতে হলে ফার্স্টে আমাদের পরাগায়ন হতে হবে এন্ড দেন পরবর্তীতে নিষেক হতে হবে। তাহলে এই দুইটা সিকোয়েন্স যে আমরা দেওয়া আছে এটা পরবর্তীতে লেকচারের মধ্যে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এখন দেখো যে আমরা এতক্ষণ যে মানে টপিকগুলো আলোচনা করছি তার মধ্যে থেকে আমরা কতটুকু এমসিকিউ পারি তার একটা টেস্ট আমরা দিয়ে ফেলি। তো ফার্স্টে দেখো আমাদের কি বলছে যে প্রজনন কোন ধরনের প্রক্রিয়া। আমি ফার্স্টে একটা কথা খুবই ভালোভাবে নোট করছিলাম যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। সো এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তার আনসারটা হবে ক নাম্বার। কোন উদ্ভিদে দুই ধরনের জননকোষ একই দেহে থাকে? একই দেহে থাকে কোন ধরনের ক্ষেত্রে? এটা দেখছিলাম উন্নত শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে উন্নত শ্রেণীর উদ্ভিদ হবে এটা আনসার। তারপরে দেখো জীবদেহে কোন বিভাজন প্রক্রিয়াটা ঘটে? জীব দেহে আমি কি বলছিলাম দেহকোষের মধ্যে কোন বিভাজন ঘটে? সেটা হচ্ছে মাইটোসিস। তারপরে দেখো ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন বিভাজনের ফলে? এটা কোনটা ছিল? এটা ছিল মিওসিসের ক্ষেত্রে। মিওসিসের ক্ষেত্রে ফার্স্টে অর্ধেক হয়ে যায়, তারপরে আবার ইকুয়েশনাল হয়ে যায়। তাহলে অর্ধেক হয়ে যায় কোন বিভাজনে? সেটা হচ্ছে মিওসিস বিভাজনের ক্ষেত্রে। তারপরে জীবের অন্যতম বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে প্রজনন ঘটানো। এটা হচ্ছে জীবের অন্যতম বৈশিষ্ট্য বা শারীরবৃত্তীয় একটি প্রক্রিয়া। তারপরে দেখো যে একটি আদর্শ ফুলের অংশ কয়টি? এটা হচ্ছে অবশ্যই 5টি। আর যদি কোয়েশ্চনটা এইভাবে বলতো যে একটি ফুলের অত্যাবশ্যকীয় স্তবক কয়টি, তখন এর আনসার হতো 2টি। যে ফুলের 5টি অংশের একটি অনুপস্থিত থাকে তখন তাকে কি বলি? যদি 5টি স্তবকের 5টি থাকে তখন সেটাকে আমরা বলি সম্পূর্ণ ফুল। আর যদি যে কোনো অর্থাৎ কমপ্লিট তার মধ্যে সবগুলো আছে, আর যদি যে কোনো একটি কম হয়ে যায় তখন সেটাকে আমরা বলি অসম্পূর্ণ ফুল। সরি, এটা আনসার হবে খ নাম্বার, এটা হচ্ছে অসম্পূর্ণ ফুল। আচ্ছা, উভয়লিঙ্গ ফুল কাকে বলে? উভয়লিঙ্গ ফুল অবশ্যই হবে এটা জবা। কারণ কি? কারণ হচ্ছে এই জবার মধ্যে পুং স্তবক এবং স্ত্রী স্তবক দুটো মানে যে স্তবকই উপস্থিত, যার কারণে এই জবাকে আমরা বলি উভয়লিঙ্গ ফুল। তারপরে দেখো একলিঙ্গ ফুল কোনটি? এটা আমি বলেছিলাম যে তোমাদের পুরাতন বইয়ের মধ্যে ছিল ঝিঙ্গা, এটা হবে আনসার। এই জায়গার মধ্যে আর কোনোটাই আনসার নাই। আচ্ছা, একটি অবৃন্তক ফুল কোনটি? সরি, কোনটি অবৃন্তক ফুল? অবৃন্তক ছিল কোনটি? হাতিসুর। তাহলে এটার আনসার হবে হাতিসুর। তারপরে নিচের কোনটি উভয়লিঙ্গ ফুল? সেটা হচ্ছে উভয়লিঙ্গ ফুল। আমরা কি বলছিলাম? উভয়লিঙ্গ ফুল, সেটা হবে ধুতুরা। উভয়লিঙ্গ ফুল হচ্ছে জবা এবং ধুতুরা। তাহলে এটার আনসার হবে ধুতুরা। আচ্ছা, তারপরে দেখো যে রজনীগন্ধা ফুলে পাপড়ি এবং বৃতি একত্রে মিলে গেছে। তাহলে একত্রে মিলে একটা অংশ তৈরি হয়েছে। তাহলে আর বাকি কি কি আছে? আর বাকি আছে পুষ্পাক্ষ, তারপর পুংস্তবক এবং স্ত্রী স্তবক। তাহলে কয়টা অংশ হইলো? একটা। এই দুইটা মিলে একটা, তারপর পুষ্পাক্ষ, পুংস্তবক, স্ত্রী স্তবক। তাহলে এই টোটাল 4টি অংশ হয়েছে। তাহলে একটা ফুল সম্পূর্ণ হওয়ার জন্য কয়টা দরকার? 5টা, কিন্তু এই জায়গায় কয়টা আছে? 4টা অংশ। তাহলে এই যে 4টা অংশ থাকার কারণে এই ফুলটাকে আমরা বলবো অসম্পূর্ণ ফুল। এইটা মানে একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল। আচ্ছা, তো এইটাই ছিল আজকের আমাদের লেকচার। পরবর্তীতে আমরা পরাগায়ন থেকে স্টার্ট করব এবং ইনশাল্লাহ সবগুলা মানে কিভাবে ভালোভাবে আত্মস্থ করা যায় দাগানোর মাধ্যমে বা মানে বই দাগিয়ে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব, যাতে করে তোমাদের কোনো ধরনের কোয়েশ্চেন না থাকে। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। আসসালামু আলাইকুম।